টোটাল ৯৪ লক্ষ ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সিসের কারণে নোটিশ ইস্যু করা হয়েছে। তাহলে এখন ব্যাপারটি হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিসের কারণে কি এই ৯৪ লক্ষ ভোটার যে রয়েছে তাদের নাম কি বাতিল হতে চলেছে? এবং সবথেকে বড় কথা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিসের জন্য যদি আপনাদের কাছে হিয়ারিংয়ের নোটিশ আসে তো সেক্ষেত্রে আপনাদেরকে কি কি দেখাতে হবে। ধরুন আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সিস ধরুন এসছে যে আপনার বাবার নামে ভুলের কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সিস এসছে। ধরুন আপনার নাম ২০০২ সালের ভোটার লিস্টে ছিল না, আপনি আপনার বাবার নাম দিয়ে আপনি প্রোজেনি ম্যাপিং করিয়েছেন। তো এই অবস্থায় ধরুন আপনার বাবার নাম ২০০২-এর লিস্টে ছিল অন্য, কিন্তু আপনি দিয়েছেন অন্য, অথবা আপনার ডকুমেন্টসে লেখা রয়েছে অন্য। ধরুন আপনার বাবার নাম ছিল রতন কুমার পাল, এখন হয়েছে ধরুন রতন পাল, কুমার নেই। এই কুমারের কারণেও কিন্তু যে প্রোজেনি ম্যাপিং যারা করিয়েছে তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিসের হিয়ারিংয়ের নোটিশ আসছে। তো এই অবস্থায় কিন্তু অনেকে এখন চিন্তিত রয়েছে, কারণ এই লজিক্যাল ডিসক্রিপেন্সিসের কারণে এই যে হিয়ারিংয়ের নোটিশ আসছে না, এটা কিন্তু প্রায় অনেকের কাছেই আসছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি আসে তাহলে সেক্ষেত্রে তখন আপনারা কি করবেন, এই নিয়ে সুপ্রিম কোর্ট কি জানিয়েছে আজকে। সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু বড়সড় নির্দেশিকা জারি করেছে এবং সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বেশ কয়েকটি নির্দেশও দিয়েছে। তো সেক্ষেত্রে কি কি নির্দেশ দিয়েছে জানবো, সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, বর্তমানে রাজ্যে প্রায় ৯৪,৫০,০০০ ভোটারের লজিক্যাল ডিসক্রিপেন্সি অথবা যৌক্তিক অসঙ্গতি ধরা পড়েছে। প্রথমে আগে জেনে নিন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কী এবং কী কী কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সির মূলত হিয়ারিংয়ের নোটিশ আসছে। দেখুন, কমিশনের সফটওয়্যারে তথ্য বিশ্লেষণের সময় কিছু প্রযুক্তিগত অথবা তথ্যগত অমিল যদি ধরা পড়ে তাকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। এবং এই টোটাল কিন্তু ব্যবহারটা করছে কিন্তু এআই, কোনো হিউম্যান করছে না, এআই করছে। যেমন ধরুন ওখানে সেট করা আছে যে বাবা এবং ছেলের বা মা এবং ছেলের বয়সের পার্থক্য যদি ১৫ বছরের কম হয় তাহলে সেটা একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা আগের থেকে সেট করা রয়েছে। তাহলে যেই সমস্ত ভোটারের এই সমস্ত ধরা পড়বে যে বাবা এবং ছেলের সাথে বয়সের পার্থক্য ১৫ বছরের কম, তাদেরটা অটোমেটিক্যালি তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিসের কারণে তার নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়ে যাবে। অর্থাৎ এগুলো কিন্তু স্বয়ংক্রিয়ভাবে হবে, কেউ একজন নেই যে যারা ধরুন বসে এগুলো কাজ করছে, পুরোটা এআই করছে। দেখুন, এর মধ্যে থাকতে পারে একই ব্যক্তির নাম দুবার থাকা, এমনটা হতে পারে যে একই ব্যক্তির নাম ধরুন দুবার রয়েছে, ধরুন এই কনস্টিটিউয়েন্সিতেও রয়েছে ওই কনস্টিটিউয়েন্সিতেও রয়েছে। তো এক্ষেত্রে যদি হয় তাহলে কি হবে, তাহলে আপনাদের জানিয়ে দিই যে কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে আপনাদের নাম বাদ চলে যাবে। অর্থাৎ একজন ভোটারের তো দুটো কনস্টিটিউয়েন্সিতে নাম থাকতে পারে না, তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে হয় এটা, নাহলে এটা, দুটোর মধ্যে যে কোনো একটাতে নাম বাদ চলে যাবে। ছবি অস্পষ্ট হওয়া অথবা মানদণ্ড অনুযায়ী যদি না থাকে, ধরুন আপনার ভোটার কার্ডে যে ছবিটি রয়েছে সেটি ছবিটি ধরুন অস্পষ্ট বা মানদণ্ড অনুযায়ী যেটা থাকার কথা সেটা নেই, এই কারণেও লজিক্যাল ডিসক্রিপেন্সি হতে পারে। বয়স বা জন্ম তারিখের মধ্যে সামঞ্জস্যের অভাব যদি থাকে, যেমন ধরুন বললাম বাবার সাথে যদি ছেলের বয়সের পার্থক্য ১৫ বছরের কম হয়, অথবা ঠাকুমা দাদুর সাথে যদি বয়সের পার্থক্য ৫০ বছরের বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের নামে হিয়ারিংয়ের নোটিশ আসতে পারে। ঠিকানার তথ্যে যদি অসম্পূর্ণতা থাকে সেক্ষেত্রেও কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সিস হচ্ছে এবং এই কারণেও কিন্তু হিয়ারিংয়ের নোটিশ আসতে পারে। দেখুন, নাম কি সরাসরি বাতিল হতে পারে? নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তালিকায় অসঙ্গতি থাকা মানেই যে কোনো ভোটারের নাম সরাসরি বাদ দেওয়া হবে তেমনটা কিন্তু একদমই নয়। নোটিশ পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের তথ্য সংশোধন করতে হবে অথবা যাচাই করার একটা সুযোগ দেওয়া। অর্থাৎ নিজের যে তথ্য, ধরুন কোনো ভুল রয়েছে, যে কাজ যেই করুক, সে যে এন্ট্রি করেছে সেই করুক অথবা যেই করুক, ভুল তো একতরফা হয়েছে, তো সেই যেন ভুলটাকে সংশোধন করা যায় সেই কারণেই কিন্তু এই হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হচ্ছে। এটি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া যা ভোটার তালিকার স্বচ্ছতা এবং নির্ভুলতা নিশ্চিত করতে সাহায্য করে। এবার দেখুন, তাহলে যদি আপনাদের কাছে হিয়ারিংয়ের নোটিশ পৌঁছে যায় তাহলে তখন আপনারা কি করবেন। দেখুন, যাদের কাছে কমিশনের হিয়ারিংয়ের নোটিশ পৌঁছবে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র, যেমন ধরুন আধার কার্ড, জন্ম শংসাপত্র অথবা ঠিকানার প্রমাণ সহ বিএলওর কাছে রিপোর্ট করতে হবে অথবা অনলাইন পোর্টালে, আগের ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা অনলাইন পোর্টালে আপলোড করবেন, সেটা একবার ফলো করে নেবেন, তাহলে আপনারা জেনে যাবেন যে অনলাইন পোর্টালেও কিন্তু আপডেট সম্ভব। কিভাবে করবেন সেটাও বলা রয়েছে। দেখুন, তো অনলাইন পোর্টালেও আপনি আপডেট করতে পারেন। দেখুন, যদি আপনাদের না শুধুমাত্র নাম ভুলের কারণে, অর্থাৎ ধরুন আপনার বাবার নামে প্রোজেনি ম্যাপিং করিয়েছেন, বাবার নামে ধরুন কোনো ভুল রয়েছে, কোনো ধরুন একটা
নামের মিডিল নেমে কোনো সমস্যা রয়েছে, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে না আপনাদের আর বেশি কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। নর্মালি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড দেখালেই হয়ে যাবে, যাতে আপনি জাস্ট প্রমাণ করতে পারেন যে যেই ব্যক্তি অমর কুমার পাল তিনি অমর পাল, দুজনের সেম ব্যক্তি। তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের খুব একটা সমস্যা নেই, অথবা খুব যে আপনাকে আরও ডকুমেন্টস দিতে হবে বা আপনাকে হয়রানি করা হবে তেমনটা কিচ্ছু নয়। না হলে তাহলে আপনি কী নিয়ে যাবেন? ধরুন আপনাকে যে কপিটি দিয়েছিল বিএলও সিগনেচার করে, যেই কপিটি অর্থাৎ এসআইআর ফর্মে, সেটি নিয়ে যাবেন। তারপরে হিয়ারিংয়ের নোটিশটি নিয়ে যাবেন। তারপরে ধরুন আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড নিয়ে যাবেন। তারপর ধরুন আপনার 11টি ডকুমেন্টসের মধ্যে যেই ডকুমেন্টসগুলো ধরুন আপনাদের কাছে রয়েছে, সেই ডকুমেন্টসগুলো সবগুলো আপনি নিয়ে যাবেন। কিন্তু সেক্ষেত্রে আপনাদের কোনো হয়রানি করা হবে না, জাস্ট একটা ডকুমেন্টস নেবে। নেওয়ার পরে দেখবে যে এই ডকুমেন্টসে আপনাদের বাবার নাম আর আপনি যেটা ক্লেম করছেন দুটো সেম, অর্থাৎ দুটো যে সেম সেটা আপনাকে জাস্ট প্রমাণ করতে হবে। এক্ষেত্রে কিন্তু অন্য কিছু নয় যে আপনাকে আরও কিছু প্রমাণ করতে হবে। দেখুন, প্রোজেনি ম্যাপিংয়ের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত কিছু নয়। যদি সামান্য কিছু ভুলের কারণে যদি আপনাদের হিয়ারিংয়ে ডাকে, অনেকে ডাকছে ধরুন প্রবীণ কুমার পাল আছে, প্রবীণ কুমারটা একসাথে আছে, পালটা আলাদা রয়েছে, কিন্তু এখন হয়ে গেছে প্রবীণ কুমার পাল, ওটা মিডিল নেম হয়ে গেছে। তো এই সমস্ত ছোটোখাটো ভুলের কারণেও কিন্তু হিয়ারিংয়ের জন্য ডাকছে। যদিও এগুলো নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই, জাস্ট আপনি আধার কার্ড, ভোটার কার্ডে দেখিয়ে দেবেন যে এই দুজনের সেম ব্যক্তি, তাহলে হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আপনাদের আর কিছু এক্সট্রা করে দেখানোর প্রয়োজন পড়বে না। এছাড়া যদি আপনার এখন তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও এখন অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আজকে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে ডেট অফ বার্থটা স্পষ্টভাবে লেখা থাকে, ঠিক আছে? তো যেহেতু স্পষ্টভাবে লেখা থাকে ডেট অফ বার্থ এবং ওটা দিয়ে বয়সের প্রমাণ হয়ে আছে, তো সে কারণে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকেও একটা প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করতেই হবে, এমনটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ যদি আপনাদের কাছে শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকে, তাহলে সেটা দিয়েও হয়ে যাবে, আপনাকে আর কোনো চিন্তাই করতে হবে না। জাস্ট আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখাবেন, ব্যাস হয়ে গেল, আপনাকে আর কিছু দেখাতে হবে না। যদি আপনাদের কাছে মার্কশিট থাকে তাহলে তো হয়েই যাবে, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু ডমিসাইল সার্টিফিকেট অথবা ওবিসি সার্টিফিকেট নিয়ে কিন্তু নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নিয়েছিল সেটাই রয়েছে। দেখুন, এরপরে না কাদের কাদের নামে হিয়ারিংয়ের নোটিশ, মানে কাদের কাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিসে আছে, সেই পুরো লিস্ট যেটা রয়েছে, সে পুরো লিস্ট কিন্তু এবার নির্বাচন কমিশনকে প্রকাশ করতেই হবে। এবং সুপ্রিম কোর্ট বলেছে যে যদি প্রয়োজন হয় তাহলে পঞ্চায়েত দফতরেও বা পঞ্চায়েত অফিসেও হিয়ারিংয়ের ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র যে বিডিও অফিসে হবে কিংবা এসডিও অফিসে হবে তেমনটা নয়, পঞ্চায়েত অফিসেও প্রয়োজন হলে পরে হিয়ারিংয়ের ব্যবস্থা করতে হবে। এবং হিয়ারিংয়ে বিএলএদেরও কিন্তু ঢোকার অনুমতি দিতে হবে। এই কতগুলো কিন্তু আজকে নির্দেশ দিয়েছে মানে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে। তো সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের নামে হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হলে আপনারা কী দেবেন বা কী রয়েছে। তো আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে